আমন্ত্রণ সন্ধ্যার সিটিভি সংবাদে, সঙ্গে আছে আমি রিয়াদ হাসান। শুরুতেই জানাবো শিরোনাম। কাল মধ্যরাতে শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা। মাঠে নেমেছে বিজিবির স্ট্রাইকিং ফোর্স। নির্বাচন সুষ্ঠু করার প্রত্যাশা ইসির। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থী সাখাওয়াতের। আওয়ামী লীগকে না জড়ানোর আহ্বান আইভি। সার্চ কমিটি গঠন পর্যন্ত বিএনপির মনোভাব পর্যবেক্ষণ করবে আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। সংলাপ নিয়ে সংশয় প্রকাশ দুঃখজনক, মন্তব্য রিজভীর। তৈরি পোশাক শিল্প খাতের স্বার্থে সরকারকে গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান সিবাই সভাপতির। লক্ষ্য অর্জনে গবেষণার পরামর্শ বিজিএমইএ নেতা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের এখন পর্যন্ত কোনো সহিংস ঘটনা না ঘটলেও শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে মেরে ফেলার হুমকির অভিযোগ তুলেছেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। কিন্তু এমন অভিযোগে আওয়ামী লীগকে না জড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভী। অন্যদিকে নির্বাচনী প্রচারণার শেষ দিনে বহিরাগতদের অংশগ্রহণ বন্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতারা। এস এম কবিরের তোলা ছবিতে নারায়ণগঞ্জ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন বাতেন বিপ্লব। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের শেষ দিনে জমে ওঠে প্রার্থীদের প্রচারণা। এরই মধ্যে পুরো শহর ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে। কিন্তু হঠাৎ করে নির্বাচন কমিশন জরুরি পরিপত্রের মাধ্যমে প্রচারণার সময় পরিবর্তন করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। তাদের দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তাদের কাছে লিখিত অভিযোগ করে লাভ নেই, তারা নিজেরাই এটা করছে। দে আর ইনভলভড ইন দিস কনস্পিরেসি। কর্মীরা শেষ পর্যন্ত থাকবে, আমরা চেষ্টা করব, কারণ এই নির্বাচনের উপর নির্ভর করছে দেশের মানুষের এই সরকারের প্রতি আস্থা অনাস্থা। এদিকে বিএনপি প্রার্থীর দাবি, নির্বাচন নিয়ে কোনো ঘটনা ঘটলে পরে কোনো কাজে আসবে না বিজিবির স্ট্রাইকিং ফোর্স। সেই সাথে তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি। ঘটনা ঘটে যাওয়ার পরে উপস্থিত হলে তো সেটা সেই নিয়োগের কোনো মূল্যই থাকে না। সুতরাং ঘটনা যাতে না ঘটতে পারে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আরেকটা বিষয় হলো, আপনারা দেখেছেন গতকাল যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি উনি নারায়ণগঞ্জ এসে যে উস্কানিমূলক এবং গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে, উনি বলেছে যে আমাকে নাকি কুরবানি দেওয়া হবে। তবে এসব হুমকি ধমকিতে আওয়ামী লীগকে না জড়ানোর আহ্বান আওয়ামী লীগ প্রার্থী আইভীর। আমি কিন্তু ওনাকে নিজে পার্সোনালি বলেছি যে ভাই, আপনাকে যদি কেউ কোনো কিছু বলে আপনি আমাকে সরাসরি বলেন, প্রয়োজনে আপনি যে ওনাকে যদি কেউ হত্যার হুমকি দিয়ে থাকে তাহলে উনি জিডি করুক। প্রার্থীদের বিভিন্ন অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু করতে প্রয়োজনে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে। ভোটাররা এখন পর্যন্ত নিরাপদ বোধ করছেন। আমি প্রার্থীদেরকে বলবো যে বাস্তব পরিবেশ বিবেচনা করে তারা যেন ভোটারদেরকে সেই মেসেজ দেন। আর যদি কেউ কোনো জায়গা থেকে আশঙ্কা বোধ করেন তাহলে তাৎক্ষণিক আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করবেন। এবারে নির্বাচনে 3 থানার 53টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাতেন বিপ্লব, এসএটিভি, নারায়ণগঞ্জ। এদিকে কাল মধ্যরাতে বন্ধ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা। এর মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি ও নজরদারি। এদিকে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তুত তারা। প্রতিটি ওয়ার্ডেই নজরদারি করেছে ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জ থেকে ফিরে নিয়ামুল সাদেকের প্রতিবেদন। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমাদের হাতে আসা মাত্রই আমরা সেটি দেখাতে পারব। নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর ইউনুস আলী আকন্দের এই রিটে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি রইস উদ্দিন ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে রিটের উপর শুনানির কথা রয়েছে বলে জানান রিটকারী আইনজীবী। এখন যে মেয়র আছেন এবং কাউন্সিলর, সেই হিসাবে 5 বছর তাদের মেয়াদ শেষ হয়ে গেছে 27 নভেম্বর এই বছরে। সুতরাং তারা এখন ভোটিং রাইট তাদের নাই। এখন যে 22 তারিখে সিটি কর্পোরেশন নির্বাচন হবে, সেখানে যারা নির্বাচিত হবে তাদেরকে তো কোনো ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নাই। রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপ ও সার্চ কমিটি গঠন পর্যন্ত বিএনপির মনোভাব পর্যবেক্ষণ করবে
আওয়ামী লীগ বললেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীতে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও বলেন ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছিল বিএনপি। বিস্তারিত এসকে সৌরভের প্রতিবেদনে। গেল 18 ডিসেম্বর চার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সংলাপ হয় বিএনপির। এই সংলাপের পর সন্তুষ্টির কথা জানান বিএনপি নেতারা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এরই প্রতিক্রিয়া জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপির এই খুশি খুশি ভাবটা থাকে কিনা, এই খুশিটা যেন আবার বিষাদে পরিণত না হয়। এ সময় 22 ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের প্রতি সরকারের নির্দেশনা নিয়েও কথা বলেন তিনি। নির্বাচন কমিশনের উপর অর্পিত দায়িত্ব তারা কর্তৃত্বপূর্ণ স্বাধীন ভূমিকা পালন করবে। আমাদের দল আওয়ামী লীগ, আমাদের সরকার শেখ হাসিনা সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ থাকবে না। তার মতে 5 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার খেসারত দিচ্ছে বিএনপি। সেদিন যদি বিএনপি সংলাপে অংশ নিত, পরবর্তী নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল তাদের করতে হয়েছে, যে ভুলের খেসারত আজ পর্যন্ত তাদের দিতে হচ্ছে। দেশের মানুষের ভাষা বুঝেই 1970 সালের নির্বাচনে বঙ্গবন্ধু জনগণের অকুণ্ঠ সমর্থন পান বলেও জানান আওয়ামী লীগের এই নেতা। আমাদের এসকে সৌরভ, এসএটিভি, ঢাকা। রাষ্ট্রপতির সাথে বিএনপির সংলাপ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সংশয় প্রকাশ দুঃখজনক বলে মন্তব্য করেছেন দলটির নেতা রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সংশয় প্রকাশকারীরা ইতিহাসে কলঙ্কজনক বলে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনে বিএনপির প্রস্তাবই শেষ কথা নয়, সব দলের মতের ভিত্তিতে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন। তাই বিএনপির প্রস্তাব নিয়ে সমালোচনা না করার আহ্বান জানান। এ সময় নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়েও কথা বলেন রিজভী আহমেদ। লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয়নি বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা। এখানে কোনো সংশয়ের কথা বলে, এখানে বিতর্কিত কোনো কথা বলে তারা যদি যান, তাহলে মানুষের কাছে তারা দিনকে দিন কলঙ্কিত হবে, ধিকৃত হবে। বরং মানুষের ইচ্ছা পূরণে যদি তারা এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় বিএনপি যে প্রস্তাব দিয়েছে সেগুলো আলোচনা করে আরো স্বাধীন, নিরপেক্ষ, শক্তিশালী নির্বাচন কমিশন কিভাবে গঠন করা যায় সেদিকে তারা বিতর্ক করবে। নির্বাচন কমিশন পুনর্গঠন ও সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনতে সরকারের মনোভাব ইতিবাচক, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সরকারের এই মনোভাব অব্যাহত থাকলে নির্বাচন কমিশন গঠন নিয়ে সংশয় কেটে যাবে বলেও মনে করেন তারা। রাষ্ট্রপতির সাথে সংলাপটি ইতিবাচক হিসেবেও দেখছেন বিএনপি নেতারা। বর্তমান নির্বাচন কমিশন গঠন নিয়ে বর্তমান রাষ্ট্রপতির সাথে সংলাপ অনেকটাই আলাদা। এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপি নেতা মওদুদ আহমদ ও গয়েশ্বর চন্দ্র রায়। মঞ্জুর মিলনের প্রতিবেদন। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আলোচনার জন্য এরই মধ্যে বিএনপি সহ 5টি দলকে চিঠি পাঠিয়েছেন রাষ্ট্রপতি। এরই ধারাবাহিকতায় আগামী 18 ডিসেম্বর প্রথম জাতীয় সংসদের বাইরে থাকা রাজনৈতিক দল বিএনপির সাথে বৈঠকে বসছেন আব্দুল হামিদ। আলোচনার জন্য বৃহস্পতিবার 10 সদস্যের প্রতিনিধি দলের তালিকা বঙ্গভবনে পাঠিয়েছে বিএনপি। এই প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিকে রাষ্ট্রপতির সাথে আলোচনার মাধ্যমে সমাধানের একটি পথ বেরিয়ে আসবে বলে প্রত্যাশা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা অপরিহার্য, এতে কোনো ভিন্ন মত থাকার কোনো সুযোগ নেই। সংলাপ হওয়া দরকার, একটা আলোচনা হওয়া দরকার, যাতে গণতান্ত্রিক আবহটা তৈরি হয়। গণতান্ত্রিক আবহ তৈরি না করে মেকানিক্যালি একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করলাম, দ্যাট ডাজন্ট ওয়ার্ক। রাষ্ট্রপতির সাথে বৈঠকে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের তাগিদ দেওয়ার পাশাপাশি নির্বাচনকালীন সরকারের দাবি জানাবে বিএনপি। কিভাবে শক্তিশালী করা যায় নির্বাচন কমিশনকে। আবার নির্বাচন কমিশন শক্তিশালী হলেই হবে না, যদি নির্বাচনকালীন যে সরকার আছে সেই সরকারের যদি নিরপেক্ষতা না থাকে। নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির অযৌক্তিক কোনো দাবি গ্রহণ করা হবে না, তবে ভালো পরামর্শ নেওয়া হবে, জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।
গোপালগঞ্জের কাশিয়ানীতে ভাটিয়াপাড়া মুক্ত দিবসের আলোচনা সভায় তিনি অভিযোগ করেন বিএনপির লতিফুর রহমানকে প্রধান উপদেষ্টা করে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিল তারা বিএনপির হয়ে কাজ করে। আবারও সে সুবিধা আদায়ের চেষ্টায় নানা দাবি তুলছে বিএনপি, এমন অভিযোগও করেন তিনি। অনুষ্ঠানে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মুক্তিযোদ্ধা এস.এম. মাহফুজুল হক, নুরুজ্জামান ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদের গামা বক্তব্য রাখেন। এর আগে ভাটিয়াপাড়া গোল চত্বর এলাকায় বঙ্গবন্ধু চত্বরের উদ্বোধন করেন শাহজাহান খান। যেটা যৌক্তিক এবং সাংবিধানিক, রাষ্ট্রপতি সেটাই করবেন। আর এখানে সকল রাজনৈতিক দলের সঙ্গে তো কথা বলতে হবে, সকলের মত নিয়ে এটা করতে হবে। শুধুমাত্র বিএনপির কোনো মতামত আমরা উপেক্ষাও করতে চাইনি, আবার অযৌক্তিক কোনো মতামত গ্রহণ আমরা করব না। যারা ভুয়া তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হবে, আর যারা মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হতে পারেননি তাদেরকে তালিকাভুক্ত করা হবে। এই খুব কাছেই আমরা হেলিকপ্টারে আসলাম, মনে হলো তাদের বাড়ির পাশ দিয়ে আমরা আসলাম এবং আমাদের বাড়ির উপর দিয়ে এসে এখানে নামলাম। সে মনে হলো যে 10 মিনিটের ব্যবধান এরকম মনে হয়েছে। যাই হোক, নির্বাচন কমিশন পুনর্গঠন ও সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনতে সরকারের মনোভাব ইতিবাচক, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সরকারের এই মনোভাব অব্যাহত থাকলে নির্বাচন কমিশন গঠন নিয়ে সংশয় কেটে যাবে বলেও মনে করেন তারা। রাষ্ট্রপতির সাথে সংলাপটি ইতিবাচক হিসেবেও দেখছেন বিএনপি নেতারা। বর্তমান নির্বাচন কমিশন গঠন নিয়ে বর্তমান রাষ্ট্রপতির সাথে সংলাপ অনেকটাই আলাদা। এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপি নেতা মওদুদ আহমদ ও গয়েশ্বর চন্দ্র রায়। মঞ্জুর মিলনের প্রতিবেদনটি আবারও দেখুন। 2012 সালে বর্তমান নির্বাচন কমিশন গঠনের সময় তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান কয়েকটি রাজনৈতিক দলের সাথে সংলাপ করেন। তবে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন নিয়ে বিতর্ক রয়ে যায়। এরকম জেলার সংখ্যা 61। আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। তাই এই কমিশন গঠন নিয়ে তৈরি হয় নতুন জটিলতা, শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। এমনই প্রেক্ষাপটে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে এবার সংলাপের উদ্যোগ নেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার এই উদ্যোগকে ইতিবাচক দেখছে বিএনপি, এমনকি সরকারের মনোভাব নিয়েও খুশি দলটির নেতারা। একটা দ্বার উন্মোচিত হয়েছে, একটা দরজা খোলা হয়েছে, সুতরাং এই দ্বার উন্মুক্ত থাকুক। যদি থাকে তাহলে আমি বিশ্বাস করি যে আমরা একটা সুফল পাব। সূচনাটা ইতিবাচক, ফলাফলের জন্য তো অপেক্ষা করতে হবে। রাষ্ট্রপতি একমাত্র বিএনপির সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন তখন নয়। বাংলাদেশে আরো অনেক রাজনৈতিক দল আছে এবং 13 দফা প্রস্তাবনের মধ্যে অন্যান্য রাজনৈতিক দলের সাথে মত বিনিময়ের একটা সুপারিশ আছে। তারা জানালেন সার্চ কমিটি গঠনে বিএনপি কয়েকজনের নাম প্রস্তাব করলেও সব দলের মতেই সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি। তাই কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না বলে মনে করছেন বিএনপি নেতারা। যারা আমরা যে কোয়ালিফিকেশন দিয়েছি সেই কোয়ালিফিকেশন অনুযায়ী আমাদের মতামত আমাদের দিয়েছে, এটুকু বলবো। এর বাইরে বেশি বলা যাবে না। যতজনের দরকার তত সেটা তো আমি তো বলতে পারি। কোন কোন ধরনের লোক হতে পারবেন না, এই লোক বাদ দিলে বাংলাদেশের লোকের তো অভাব নাই, আছে তো। সব লোক তো দল টানা না, এবং যারা নিরপেক্ষ এবং রাজনীতির সাথে কোনো দলের সাথে সম্পৃক্ত না, এমন মেধাবী, দক্ষ, সাহসী লোকের তো অভাব নাই। তো প্রস্তাবনাটা তো মৌলিক বিষয়গুলি এগুলি কিন্তু তুলে। তবে বিএনপি যে 13 দফা প্রস্তাব দিয়েছে তার পাশাপাশি অন্য দলগুলো রাষ্ট্রপতিকে কিছু প্রস্তাব দেবে। এসব মতের মধ্য দিয়ে সার্চ কমিটি গঠন হলে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন সম্ভব বলেও জানান বিএনপি নেতারা। মঞ্জুর মিলন, এসটিভি, ঢাকা। কাল মধ্যরাতে শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা। এর মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। দর্শক, নিয়ামুল সাদেকের প্রতিবেদনটি আমাদের হাতে এসেছে, দেখুন সেটি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে যখন পাড়া মহল্লায় প্রচারণায় মুখর প্রার্থীদের সমর্থকরা, তখন নির্বাচনী প্রচারণায় বহিরাগতদের অংশ নেওয়া বন্ধে পরিপত্র জারি করেন রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার। তার সই করা এই পরিপত্রে বলা হয়েছে অনিবার্য কারণে এমন ঘোষণা দেওয়া হয়েছে, তবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সব কেন্দ্রের পরিবেশ সারাদিন একই থাকবে না, কোথাও যদি কোনো গোলমাল হয় শোনা যায় তাহলে মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স যে কোনো ওয়ার্ডের যে কোনো কেন্দ্রে 6 মিনিটের মধ্যে রেসপন্ড করবে। সেইভাবে সবাইকে প্রস্তুত রাখা হবে এবং তার পরিকল্পনা রাখা হবে। এর আগে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মইনুল হক জানান, জনগণের নিরাপত্তা, অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও সন্ত্রাসী গ্রেফতারে বিশেষ অভিযান চলছে। আমরা বৈধ অস্ত্র যেন অবৈধভাবে কেউ ব্যবহার না করতে পারে সেই কার্যক্রম গ্রহণ করেছি। অবৈধ অস্ত্র যেন কেউ ব্যবহার করতে না পারে
সেই কার্যক্রম গ্রহণ করেছি। কিছু অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে। দুষ্ট ব্যক্তি যারা, তারা যেন শক্তির প্রয়োগ না করতে পারে সেই কার্যক্রম আমরা গ্রহণ করেছি। কিছু দুষ্ট ব্যক্তি আপনার গ্রেফতার হয়েছে। এদিকে সোমবার সন্ধ্যা 5:30টার পরে নগরীর বিভিন্ন স্থানে নেমেছে বিজিবি। নির্বাচন কমিশন ঘোষিত 174টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রেই টহল দিচ্ছেন তারা। নিয়ামুল সাদেক, SATV, নারায়ণগঞ্জ। বিশ্ববাজারে বাংলাদেশের ওষুধ শিল্পকে ছড়িয়ে দিতে মান বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য জাতীয় ওষুধ নীতি 2016-র খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, এখন থেকে বাংলাদেশে নিম্নমানের ওষুধ উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে কঠোর আইন হচ্ছে। এছাড়া মানব সম্পদ উন্নয়ন নামে নতুন একটা বিভাগ প্রতিষ্ঠার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ আইন 2016-এর খসড়ার নীতিগত অনুমোদন, নজরুল ইনস্টিটিউট আইন 2016-এর খসড়া অনুমোদনও দেওয়া হয় মন্ত্রিপরিষদ বৈঠকে। এই ওষুধ নীতিতে মোটামুটিভাবে আন্তর্জাতিক যে চাহিদাগুলো আছে, WHO বা আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে সেটা, এবং যুক্তরাজ্যের যে ওষুধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, এদের যে চাহিদা আছে সেই চাহিদাগুলো আমাদের নীতিমালাতে সন্নিবেশ করা হয়েছে। যে আমাদের দেশের ওষুধ এখন 122টি দেশে যাচ্ছে। তৈরি পোশাক শিল্প খাতের স্বার্থে সরকারকে গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান জানিয়েছেন সেন্টার অব এক্সেলেন্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রি সিবাইয়ের সভাপতি। আর বিজিএমইএ এর সিনিয়র সহসভাপতি ফারুক হাসান বলেন, তৈরি পোশাকের লক্ষ্য অর্জনে গবেষণার প্রয়োজন। দুপুরে রাজধানীর একটি হোটেলে এক আলোচনায় এসব বলেন তারা। আরো জানাচ্ছেন শরীফ ইমতিয়াজ। দেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় তৈরি পোশাক শিল্প খাত থেকে। ভীষণ 2021-এর মধ্যে এই খাতের আয় $50 বিলিয়ন নেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এই লক্ষ্য অর্জনে বন্দর ব্যবস্থাপনা, দক্ষ জনশক্তি, বিদ্যুৎ ও গ্যাস, কাজের পরিবেশ এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর জোর দেন সিবাইয়ের সভাপতি। একটা ফ্যাক্টরি আপগ্রেড করতে কিন্তু 20 কোটি টাকা মতন লাগে ফ্যাক্টরির সাইজ অনুযায়ী। বাট সেখানে যদি আবার এই মরার উপর খাড়ার ঘা করা হয় গ্যাসের বিদ্যুৎ বাড়ানোর জন্য, এটা কিন্তু আপনারা অবৈধ বন্ধ করেন। প্লিজ আমি অনুরোধ করব সরকারকে যে এই ধরনের কোন ডেট্রামেন্টাল সিদ্ধান্ত যেটা আমাদের ক্ষতি হয়, টেক্সটাইলের ক্ষতি হবে, গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষতি হবে, শ্রমিক ভাই বোনদের ক্ষতি হবে, এরকম কোনো ডিসিশন না নেওয়া হয়। 5টা পিকে যদি আমরা ঠিকভাবে সমন্বয় করে আগাতে পারি, অবশ্যই আমাদের যে সামনে যে চ্যালেঞ্জ যেটা আছে এটা অবশ্যই আমাদের জন্য সম্ভব। রানা প্লাজার পর দেশের পোশাক শিল্প খাতে ব্যাপক উন্নতি হয়েছে। বিশ্বের সেরা 10টি গার্মেন্টসের মধ্যে এখন বাংলাদেশেরই 7টি। তাই এ খাতের অগ্রগতি বিশ্বের সামনে তুলে ধরার উপর গুরুত্ব দেন তিনি। বাংলাদেশের প্রত্যেকটি ফ্যাক্টরি তারা আপগ্রেড করছে এবং আমাদের দেশে আপনি শুনেছেন আজকে সেমিনারের মাধ্যমে যে টপ 10টি ওয়ার্ল্ডের বেস্ট ফ্যাক্টরি, গ্রিন ফ্যাক্টরি বাংলাদেশে 7টা ফ্যাক্টরি আছে। কিন্তু আমরা কাজ করছি, আমাদের বাংলাদেশ যে আজকে আমরা এত ভালো ভালো কাজ করছি, এত ভালো দিকে আমরা এগিয়ে যাচ্ছি গার্মেন্টস, এটা কিন্তু ব্র্যান্ডিং ওইভাবে আসছে না। আজকে সবাই জানে আমাদের বাংলাদেশ মানে রানা প্লাজা, কিন্তু আমাদেরকে বলতে হয় বাংলাদেশ মানে রানা প্লাজা না। এদিকে লক্ষ্য অর্জনে পোশাক শিল্প খাতে গবেষণা বাড়াতে পরামর্শ দিলেন বিজিএমইএ এর এই নেতা। রিসার্চ করে বের করতে হবে যে কিভাবে আমরা এই চ্যালেঞ্জটা অ্যাচিভ করতে পারি, এই চ্যালেঞ্জটাকে আমরা নিয়ে যেতে পারি। সরকার নির্ধারিত সকল লক্ষ্য অর্জনে সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। শরীফ ইমতিয়াজ, SATV, ঢাকা।